ছবি দেখবেন না খবর কাগজের মধ্যে যেখানে আমরা কান্নাকাটি করছি, কোনো ছবি দেখবেন না। কারণ আমার মধ্যে ছিল এটা যে আমার বাপ যেন এটা না কোনোদিনও দেখে যে তার আদরের বাচ্চারা মানুষের কাছে যে বিচার চাচ্ছে আর কাঁদছে। আমি আবার বললাম, আমরা শুধু আল্লাহর কাছে বিচার চেয়েছি। আমার ভাই যখন আয়নাঘর থেকে ফেরে, তখন আমরা কেউ ওকে বলি নাই যে তুমি চলে যাও বিদেশে চলে যাও। কারণ আমার ভাইয়ের মধ্যে একটা ফিলিং কাজ করতো, তার মধ্যে একটা অনুভূতি ছিল যে আমি তো বেরিয়ে আসছি, কিন্তু যাদেরকে আমি দেখে আসি আয়না ঘরের মধ্যে আটকা পড়া, যে পরিবারগুলো আমার কাছে এসে জিজ্ঞেস করে যে ভাইয়া তুমি কেমন করে ফেরত এসছো, আমার ভাই তো নাই এখনো, কোথায় আছে, আপনি কি দেখেছেন তাকে আয়না ঘরে? এখন আমার ভাইয়ের খুব কষ্ট লাগতো, মামের অনেক কষ্ট লাগতো। তাই সে আবার রাজপথে নামে, সমাবেশে যায়, আয়নাঘরের মানুষদের জন্য আওয়াজ তুলে। যখন সেই সমাবেশগুলোর মধ্যে যেত তখন আমাদের বুক কাঁপতো, আমাদের মনে হতো যেন আবার কি নিয়ে যাবে তাকে, আমার মায়ের কোলটা আবার খালি হবে, ভয় লাগতো। কিন্তু তার মধ্যে ছিল শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, আমার আব্বার রক্ত, তাই আমরা তাকে মানা করি নাই। সে যেত, সমাবেশে যেত, বক্তব্য দিত, সেই মানুষগুলার লাশ চাইতো, যে পরিবারগুলো সেই লাশ ফেরত পেত না, জানতো না যে তারা জীবিত আছে নাকি না। এরকম অনেক সময় কাটলো আমাদের, 17 বছর অনেক এরকম সময় কাটলো। দেখতে দেখতে 5ই আগস্ট আসলো। 5ই আগস্টে আসলো, ছোট ছোট বাচ্চারা তাদের জীবন হারালো। আর আমাদেরকে 12 তারিখের দিনটা দেখাবার সুযোগ করে দিল, যে সবাই যে আমরা আবার ওই ভোট দিতে পারবো, ওই অধিকারটা পেলাম যে আমরা আবার আমাদের মন মতো যাদেরকে আমরা বিশ্বাস করি তাদেরকে নেতৃত্বে দেখতে পারবো, সংসদে দেখতে পারবো। সেই সংসদটা কিন্তু আমাদের জন্য অন্যরকম একটা জায়গা, কারণ ছোটকাল থেকে আমার বাবাকে দেখেছি, এমন খুব কম সময় ছিল যে আমার বাবা সংসদে ছিলেন না। আর সেই কম সময়টা যখন ছিল তখন ছিল হচ্ছে যখন গণতন্ত্র ছিলই না দেশে। তাই আমরা ছোটবেলা থেকে সংসদে আমার বাবাকে দেখে, ওনার আওয়াজ তোলা দেখে অভ্যস্ত, আর ওনাকে দেখে অভ্যস্ত যে উনি ওনার গ্রামের মানুষের জন্য, চট্টগ্রামের মানুষের জন্য যুদ্ধ করতেন, লড়াই করে তাদের দাবি আদায় করে আনতেন। তাই আমরা সৌভাগ্য সন্তান যারা, সেটা একটু শিখতে পেরেছি যে মানুষের দাবি পূরণ করা সহজ জিনিস না, মানুষের দাবি কিভাবে করে আনতে হয় সংসদ থেকে। আমার আব্বা বলতেন কি করতেন, যখন সংসদ থেকে বরাদ্দ করা টাকা আসতো রাঙ্গুনিয়ার উন্নয়নের জন্য, রাউজানের উন্নয়নের জন্য, ফটিকছড়ির উন্নয়নের জন্য, যখন সেই টাকাটা কম পড়তো আমার বাবা নিজের পকেট থেকে দিত, কারণ সে কোনো মতেই উন্নয়ন যে হবে না সেটা দেখতে চাইতেন না। ইরানের অবস্থা শুনলে অবাক হয়ে যাবেন, বর্তমান অবস্থা শুনলে অবাক হয়ে যাবেন। ইরানকে ভেবেছিল পশ্চিমারা যে যদি শীর্ষ নেতাদেরকে মেরে ফেলা হয় হয়তো ইরান এখানেই স্তব্ধ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু উল্টো হয়েছে। এখন পশ্চিমারা এবং বিশেষ করে ইসরায়েল, ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্র এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো অবস্থা, ক্ষমা চাইবার মতো অবস্থা। তারা এখন আবল তাবল বলছে একবার আমরা 3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করে দিব, আবার বলছে লম্বা হতে পারে যুদ্ধের সময়। এমন পরিস্থিতিতে এখন পৃথিবীর যারা যুদ্ধবাজরা আছে তারা নিজেরা কনফিউজড যে আসলে কি হতে যাচ্ছে। বিশেষ করে ট্রাম্পের বর্তমান যে বকবকানি, এটি আসলে কোনোভাবেই কোনো বিশেষজ্ঞরাই আসলে বুঝতে পারছে না যে ট্রাম্প আসলে কি চাচ্ছে। মূলত ট্রাম্প বড় ধরনের অপরাধ করে ফেলেছে এবং ভুল করে ফেলেছে যে ইরানের এমন এক জায়গায়, মানে পুরোপুরি মৌমাছির চাকের মধ্যে সে হাত দিয়েছে। এখন যেখানে তাদের লোকজন আছে মধ্যপ্রাচ্যের সকল জায়গাতে তাদেরকে দৌড়ানির উপরে রেখেছে। আপনারা অবাক হয়ে যাবেন যে শেষ পর্যন্ত তুরস্কে, টার্কিতে, মানে এরদোয়ানের কান্ট্রিতে হামলা করার জন্য চেষ্টা করেছে ইরান।
এর কারণ হলো, আপনারা অনেকেই হয়তো ভুল বুঝতে পারেন যে কেন টার্কিতে কেন হামলা করবে। টার্কিতে না, যেখানে যেখানে মার্কিন এবং নেটো বাহিনীর, যে নেটো বাহিনী দুদিন আগেও বলেছে যে একসাথে হয়ে তারা হামলা করবে ইরানে, তাদেরকে অ্যাডভান্স জবাব দেওয়ার জন্য। তারা যদিও পিছু হটেছে, কিছু কিছু আসলে তাদের পিছু হটাটাও বিশ্বাস করার সুযোগ নেই। অনেকে ইরানকে বা অন্যান্য দেশকে বিশ্বাস করা যায় না বলে আপনারা বলছেন, অথচ বিশ্বাস করা যায় না ওদেরকে, এই পশ্চিমা আর এই আমেরিকান গোষ্ঠীকে এবং ইসরায়েলকে কোনোভাবে বিশ্বাস করা যায় না। আদারওয়াইজ তারা হুটহাট করে কদিন পর পর ইরানের উপর বা যে কোনো দেশের উপর এভাবে তারা আক্রমণ চালাতে পারে না, যেটা ভেনেজুয়েলাতে করেছে। তাদেরকে বিশ্বাস করা সম্পূর্ণ আমি মনে করি যে অনুচিত আমাদের। দেখুন, টার্কিতে কিন্তু নেটো বাহিনীর সেখানে ঘাঁটি রয়েছে, যদিও টার্কি আনুষ্ঠানিকভাবে নেটো বাহিনীর সদস্য, সেখানে ঘাঁটি রয়েছে, কিন্তু এই নেটো বাহিনী এখন ইরানের উপর হামলা করবে বলে ঘোষণা দিয়েছিল। সুতরাং কোনো ঘাঁটি কিন্তু আশপাশে, ইরানের আশপাশে যতটুকু পর্যন্ত তাদের রেঞ্জ যাবে ততদিন পর্যন্ত তারা হুমকি এবং শিক্ষা দেওয়ার জন্য তারা তাদের চেষ্টা চালিয়ে যাবে। টার্কিকে নয়, তুরস্ককে নয়, এই হামলা চালানো হয়েছে যুক্তরাষ্ট্রকে শিক্ষা দেওয়ার জন্য। সুতরাং এটি যথার্থই করেছে। আমি মনে করি যে যেখানেই ঘাঁটি থাকবে এই মধ্যপ্রাচ্যে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলি, এগুলির উপরে হামলা চালিয়ে এদেরকে এই অঞ্চল থেকে খেদানো এখন অতি প্রয়োজন। আমি মনে করি যদি এই সুযোগে যদি মধ্যপ্রাচ্য বুঝতো যে না, আমাদের এই অঞ্চলের শান্তি বজায় রাখবার জন্য, সার্বভৌমত্ব বজায় রাখবার জন্য আমাদের নিজেদের মধ্যে একটা ঐক্য করে এই অপশক্তিগুলি, বহিঃশক্তিগুলিকে যদি আমরা একসাথে মিলিত হয়ে যদি এখান থেকে ভাগিয়ে দিতে পারি, তাদেরকে তাড়িয়ে দিতে পারি, তাহলে হয়তো আমাদের সামনের একটা ভবিষ্যৎ, আমরা শক্তিশালী ভবিষ্যৎ আমরা করতে পারবো। সেটি হবে না, কারণ হলো আমাদের এই মধ্যপ্রাচ্যের পুরো অঞ্চলের যত প্রযুক্তি আছে, যত কিছু আছে, উন্নয়নশীল কর্মকাণ্ড যত কিছু আছে, এগুলির নেতৃত্বে বসে আছে পশ্চিমারা। তারা এমন চাবি লাগিয়ে রেখেছে যে তাদেরকে ছাড়া আর মধ্যপ্রাচ্যের মানুষজন অচল। কার্যত এই সৌদি আরব কিচ্ছু জানে না। সৌদি আরবের মানুষগুলি শুধুমাত্র মাথায় পাগড়ি পরে চলা ছাড়া কিচ্ছু জানে না। এদেরকে এইভাবে মূর্খ করে রেখেছে পশ্চিমারা। পশ্চিমাদের কাছে যাওয়া ছাড়া এরা কোনো উন্নয়নশীল কর্মকাণ্ড থাক দূরের কথা, নিজেদেরকে পরিচালনা, নিজেদের ন্যূনতম নিরাপত্তার চাবিটুকু দিয়ে রেখেছে পশ্চিমাদের কাছে। বলুন, এরকম বোকামি কি করে এখন দেখা যাচ্ছে যে এই অঞ্চলে যেন তারা মনে করছে যে আমরাই শক্তিশালী, এই অঞ্চলে আর কেউ শক্তিশালী না হতে পারে, ইরানকে এই কারণে দমিয়ে রাখতে হবে। আরে বেটা, যদি ইরান শক্তিশালী হয়, মধ্যপ্রাচ্য শক্তিশালী হতো, তোরা শক্তিশালী হতে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে পারতি। ওরা তো ঠিকই ইসলামকে তারা টার্গেট করে, তোদের উপরে ভর করে যতগুলি ঘাঁটি, সবগুলি ইসলামিক কান্ট্রিতে, তোদের উপরে ভর করে ইসলামিক কান্ট্রিকে একের পর এক, তোদেরও সময় আসবে, তোদেরও নাম্বার আসবে, কিন্তু প্রথম যে সবচেয়ে শক্তিশালী তাদেরকে আস্তে আস্তে শেষ করে কিন্তু তোদের কাছাকাছি আসছে, তোরা বুঝতেছিস না। কাকে না করছে বলুন? ইসলামিক যতগুলি কান্ট্রি আছে যারা শক্তিশালী, যারা একটু মাথা উঁচু করে কথা বলবার চেষ্টা করছে, সাদ্দাম হোসেন